নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চদেশীয় সফরে ৮ দিনের জন্য বিদেশে গেছেন। জুলাই মাসের ৬ তারিখ থেকে ব্রিক্সের সম্মেলন শুরু হচ্ছে ব্রাজিলে। কথা ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যাবেন, কিন্তু শি জিনপিং যাচ্ছেন না, চীনের প্রধানমন্ত্রী যাচ্ছেন লি খাচিয়াং। রাশিয়ার কাজানে ওই ব্রিক্স সম্মেলনে পার্শ্ব বৈঠক হয়েছিল শি জিনপিং এবং মোদিজির। আমরা প্রত্যাশা করেছিলাম যে ব্রাজিলেও শি জিনপিং এর সঙ্গে মোদিজির পার্শ্ব বৈঠক একটা হবে, তাতে ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরুর ব্যাপারটা ঘোষণা করবেন তারা। কিন্তু শি জিনপিং যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? একটা ব্যাখ্যা করছে কূটনৈতিক মহলে। ৬ জুলাই তিব্বতী ধর্মগুরু দলাই লামার ৯০তম জন্মদিন এবং দলাই লামার উত্তরসূরি নির্বাচন করার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল, যেটা আমাদের হিমাচলের ধর্মশালায় আছে, তাদের একটা সংগঠন আছে, তার হেডকোয়ার্টার জেনিভায়। দলাই লামার মুখপাত্ররা বলছেন যে তার উত্তরসূরি নির্বাচন দলাই লামাই করবেন, যে ধর্মীয় রীতি আছে সেই রীতি মেনে। চীন বলছে ওভাবে হবে না। কে দলাই লামার উত্তরসূরি হবেন সেটা চূড়ান্ত করার আগে চীনা সরকারের অনুমতি নিতে হবে। এবং দলাই লামার জন্মদিনে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা ধর্মশালায় যাবেন। ঠিক সেদিনেই ব্রিক্স সম্মেলন শুরু হচ্ছে। দলাই লামার জন্মদিনে ভারত সরকারের প্রতিনিধিদের যাওয়া, একই দিনে নরেন্দ্র মোদীর সঙ্গে পার্শ্ব বৈঠক কি করতে চাইছেন না শি জিনপিং? কূটনৈতিক মহলে এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে। যাই হোক, এটা খুবই জটিল বিষয়। তবে ১৯৫৯ থেকে তো দলাই লামা আছেন, টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল, এবং তিব্বতের বিষয়টা ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে একটা বড় মাত্রা যোগ করে। এখন আমি শিরোনামটা কি দিয়েছি? চারিদিকে পাপের আঁধার। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন। আমি রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ সে সম্পর্কে বলছি না, আমি বলছি আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের কথা। আপনারা কি আমার সঙ্গে সহমত? লিখে জানান না কমেন্ট বক্সে যে চারিদিকে পাপের আঁধার, এই শিরোনামটাকে আপনারা কি সমর্থন করছেন? দেখুন, আমি আপনাদের যা মতামত, আমি কিন্তু সেগুলো সবগুলো পড়ার চেষ্টা করি, কারণ আমি বুঝে নিতে চাই আপনারা আমার প্রতিবেদন কিভাবে নিচ্ছেন, তার বক্তব্যকে কতটা গ্রহণ করছেন, কতটা বর্জন করছেন, আপনাদের মূল্যবান মন্তব্য, সাজেশন, আমার কিছু তথ্য বিভ্রান্তি হলে সেটা শুধরে দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার বিরোধিতা করলেও কোনো অসুবিধা নেই। এই গণতান্ত্রিক বোধটুকু আমার আছে, কারণ গণতান্ত্রিক পরিমণ্ডলে বড় হয়েছি। একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসিতে পক্ষে বিপক্ষে মতামত থাকবে, এটা একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির লক্ষণ, শুভ লক্ষণ। এখন এই পাপের আঁধার থেকে বেরোনোর পথ কি? দেখুন, আমাদের প্রায় ২ দশক আগে ফিরে যেতে হবে। ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকার ২৩৫টা আসন পেল, আর তৃণমূল পেয়েছিল ২৯টা। তারপর বনগাঁর একটা বাই ইলেকশনে সৌগতরায় জিতলেন, আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০, এবং বিধানসভার বিরোধী দলের মর্যাদা পেল তৃণমূল। তখন সবাই তৃণমূলের অবিচুয়ারি লিখে ফেলেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন আপোষহীন বাম বিরোধী নেত্রী, তিনি কিন্তু হাল ছাড়েননি। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে সিঙ্গুর, নন্দীগ্রামকে পুঁজি করে তারপর একের পর এক নানা ঘটনা ঘটলো, নেতাই থেকে শুরু করে সব, তিনি কিন্তু বাম বিরোধী আন্দোলনকে তুঙ্গে নিয়ে গিয়েছিলেন।
তুঙ্গে। জমি রক্ষা কমিটি হলো, বাংলা বাঁচাও ফ্রন্ট হলো। একটা জিনিস লক্ষ্য করতে হবে, মমতা কিন্তু সবাইকে অ্যাকোমোডেট করেছিলেন। 2009 সালের লোকসভা নির্বাচনে তিনি এসইউসিকে একটি আসন ছেড়ে দিয়েছেন। এসইউসি তৃণমূলের সমর্থন ছাড়া তো লোকসভায় যেতে পারত না, সেই একবারই ওরা গেছে। তারপর বাংলা বাঁচাও ফ্রন্টে কারা কারা ছিলেন দেখুন, বা কৃষি জমি রক্ষা আন্দোলনে পিডিএস ছিল, নকশালরা ছিল, অন্য তারপরে আরো অনেক সপ্তাহ মনে পড়ছে না এখন, আরো অনেক দল ছিল। সুনন্দ সান্যাল, দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষজনকেও মমতা বন্দ্যোপাধ্যায় সামিল করেছিলেন। একটা রেনবো কোয়ালিশন তিনি তৈরি করেন। 2011তেও কিন্তু রেনবো কোয়ালিশন ছিল, কংগ্রেস ছিল সেই জোটে। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝেছিলেন যে বামফ্রন্টকে হারাতে গেলে বিকল্প ফ্রন্টের দরকার। সেই পরীক্ষা তিনি সফলভাবে করেছিলেন। জ্যোতিবাবু বুঝতেন যে বামফ্রন্টের গুরুত্ব, বলতেন বারবার বামফ্রন্টকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। বিপ্লবী বাংলা কংগ্রেস কি ছিল তার? সিপিএম এর টিকিটেই জিতত তার লোক। মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, দুজন বিধায়ক ছিলেন। রাম চ্যাটার্জির জায়গায় প্রতিমবাবু দাঁড়াতেন, তারকেশ্বর থেকে জিতে মন্ত্রী হয়েছিলেন। শরিকদের যা ক্ষমতা তার থেকে বেশি আসন সিপিএম দিত, এবং তারা যাতে দলটা চালাতে পারে সেই জন্য বামফ্রন্ট সরকার সেচ আরএসপি কে দিয়েছিল, জল সম্পদ সিপিআই কে দিয়েছিল, ফরওয়ার্ড ব্লককে খাদ্য দিয়েছিল। অর্থাৎ আগে কংগ্রেস বিরোধী, তারপর তৃণমূল বা কংগ্রেস বিরোধী কোনো ভোট যেন বামফ্রন্টের ছাতা বাইরে না যায়, এটা জ্যোতিবাবু এনশিওর করেছেন। তাহলে আমার বক্তব্য বা আমার মনে হয়, এটা আমার একদম ধারণা, আপনারা বলবেন, যে প্রধান বিরোধী দল বিজেপির উচিত একটা রেনবো কোয়ালিশন তৈরি করা। একটা রেনবো কোয়ালিশন যাতে তৃণমূল বিরোধী ভোটটা যাতে ভাগ না হয়। আপনারা বলবেন যে এটা কি করে হবে অর্কবাবু, সিপিএম সিপিআই আরএসপি কে আসবে? দেখুন, সিপিএম সিপিআই আরএসপি তারা ক্ষীণ থেকে ক্ষীণতম হচ্ছে। এবারের নির্বাচনে দেখবেন সারা বাংলায় তারা হয়তো 4 থেকে 5% ভোট পাবে। আচ্ছা, সিপিএম আরএসপি সিপিআই এলো না, সিপিআইএমএল এলো না, বিজেপির সম্পর্কে তাদের চুতমার কাছে, ফরওয়ার্ড ব্লক আসতে পারে, অ্যাপ্রোচ করতে হবে। ফরওয়ার্ড ব্লকে যতটুকু আছে ততটুকুকে কোঅপ্ট করতে হবে। কিভাবে কোঅপ্ট করতে হবে? মেকানিজম ইভলভ করতে হবে। আরএসপির একটা অদ্ভুত বিচারিতা আছে। আরএসপি পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সঙ্গে, কেরালায় আবার ইউডিএফ এর সঙ্গে। তাহলে একজন সাংসদ আছেন প্রেমচন্দন, তিনি ইউডিএফ এর শরিক। আমি আরএসপি কে বাদ দিলাম, সিপিআই কে বাদ দিলাম, সিপিএম কে বাদ দিলাম, আমি তো ফরওয়ার্ড ব্লককে অ্যাপ্রোচ করতে পারি, ঘুরিয়ে ডাইরেক্ট ফরওয়ার্ড ব্লক। আচ্ছা ভাবুন, ফরওয়ার্ড ব্লক বামেদের সঙ্গে দেখে কয়েকটা আসনে লড়ে সব জায়গাতে জামানত বাজি আনতে হবে। তাদের যদি কনভিন্স করা যায়, ভাই আপনারা তো নেতাজির আদর্শে দল, জাতীয়তাবাদী দল, তো আপনারা যদি একটা রেনবো কোয়ালিশনে সামিল হন, 3-4টা আসনে লড়বেন, 2টো আসন পাবেন, যদি সরকার হয় একটা প্রতিমন্ত্রী তো পাবেন। পিডিএস সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, অ্যাপ্রোচ করতে তো আপত্তি নেই। পিডিএস সম্মানজনক বিচ্ছেদ সিপিএম এর সঙ্গে হওয়ার পর পিডিএস কোলকে পায়নি। অনুরাধা পুততুণ্ডুকে যদি বিধায়ক করা যায়, সেটা যদি এনশিওর করা যায়, আমি মিলে নেবেন আমার কথা, সমস্ত ছুতমার্কে গঙ্গার জলে বিসর্জন দিয়ে সমীর পুততুণ্ডু এসে পড়বেন বিজেপির ফোল্ডে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, পশ্চিমবঙ্গে মুসলমান ভোট বিজেপি পায় না,
পায়নি, ভবিষ্যতেও পাবে বলে আমি তো মনে করি না। অন্তত বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাস্তবতাটাকে মেনে নিয়ে মুসলমানদের একটা অংশ সমর্থন করতে পারে। কিন্তু বিজেপি বলে না যে রাষ্ট্রবাদী মুসলমানরা আমাদের বিরোধী নয়, আমরা তাদেরকে কাছে টানবো। তো এরকম রাষ্ট্রবাদী মুসলমানদের খুঁজে বার করে মুসলমান সমাজের আলোকপ্রাপ্ত অংশকেও এই রেনবো কোয়ালিশনে সামিল করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিকে তার পাশে দাঁড় করিয়েছিলেন। তাদের অতীতে মমতা সম্পর্কে বহু ছুতমার্ক ছিল। দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সুনন্দ সান্যাল, তরুণ সান্যাল, কে আসেননি বলুন তো? আমি কবির সুমনের বিরোধী হতে পারি, কিন্তু কবিরের গানের তো ভক্ত। নচিকেতার মতো আগমার্কা সুভাষবাদী সিপিএম এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে আছেন। এই যে টলিউডের নানা স্তরের নায়ক, নায়িকা, অভিনেতা, পরিচালক, গায়ক, তারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শতহস্তে দূরে ছিলেন। তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের ফোল্ডে আনলেন, এটা তার কৃতিত্ব। এইভাবেই তিনি একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন, সিপিএম বিরোধী প্রেক্ষাপট। এখনো তিনি সেই প্রেক্ষাপটটা আছেন, সিপিএম এর জায়গায় এসছে বিজেপি। তাহলে বিজেপিকেও সেই ট্যাকটিক্স নিতে হবে। রেনবো কোয়ালিশন, জেডিইউ, বিহারে জেডিইউ নীতিশের সহযোগী, এই নীতিশে বলছে বিজেপির সহযোগী। এখানেও জেডিইউ এর পকেট আছে দু এক জায়গায়। তাদের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলা যাক, একটা দুটো আসন ছেড়ে দিতে হবে। রেনবো কোয়ালিশন, এখানে বৃহত্তর ফ্রন্ট ছাড়া তৃণমূলকে হটানো যাবে না। ওই ক্রিটিক্যাল মাসটা পাবে না, থেমে যেতে হবে 20-25টা কমে, কিছুতেই পাবে না। সবাইকে একজোট করতে হবে, ছুতমার্ক রাখলে চলবে না। পাপের আধার, চারিদিকে পাপের আধার। বিজেপি বলছে নতুন বাংলা করবে, নতুন সূর্যোদয় হবে। ঠিক আছে, আমি হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে, আরো হবে, কিন্তু সবাইকে নিয়ে। বিজেপি সম্পর্কে যেটা ছুতমার্ক আছে কিছু মানুষের এখনো আছে, বাঙালি সংস্কৃতি বোঝে না। তাই বাঙালিদের মধ্যে যারা আছে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে 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 তাদেরকে আনতে হবে ফোল্ডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একই রকম অ্যালার্জি ছিল বাংলার বিদ্বজনদের। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সফল হয়েছিলেন। যে বুদ্ধিজীবী কুল বুদ্ধবাবুর প্রশংসায় গদগদ হতেন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তার নেতৃত্বকে লেজিটিমেসি দিয়েছিলেন। 17-18 বছর আগের কথা, এত তাড়াতাড়ি তো ইতিহাস ভোলা যায় না। বিজেপিকেও এক রাস্তায় যেতে হবে। নতুন রাজ্য সভাপতি তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে সর্বস্তরে। তিনি শক্তি চট্টোপাধ্যায় গড়গড় করে বলতে পারেন, জট বিশ্বাসের গানের ভক্ত, একেবারে বাঙালি, বাঙালি সংস্কৃতি, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, নিম্নবিত্ত, শিক্ষিত, তার একটা গ্রহণযোগ্যতা আছে। কখনো কটু কথা বলেন না। প্রধান মুখপাত্র হিসাবে বিজেপিকে উল্টোপাল্টা মন্তব্য করে কোনোদিনই বিব্রত করেননি। তাকে এই গুরু দায়িত্ব দিতে হবে। রেনবো কোয়ালিশনকে একটা দাঁড় করাতে হবে তৃণমূলের বিরুদ্ধে, যদি বিজেপি চায়। এটা আমার সাজেশন। তাহলে তৃণমূল বিরোধী ভোটের ভাগটা যথাসম্ভব কম করা যায়। যদি বাংলার কিছু নামি দামি ব্যক্তিত্ব, আমি এদেরকে বলছি না, এরা তো তৃণজীবী হয়ে গেছে, তার বাইরেও বাংলার অনেক নামি দামি মানুষ আছেন। তাদের সবাইকে যে পশ্চিমবঙ্গের মানুষ হতে হবে তা নয়, তাদের রুট পশ্চিমবঙ্গ হতে পারে, কিন্তু তারা থাকেন হয়তো বিদেশে, বাইরে। তাদের নতুন বাংলা গঠনে তাদেরকে সামিল করতে হবে, তাদের মত নিতে হবে, সেইভাবে ম্যানিফেস্টো তৈরি করতে হবে। এবং তারা পরিবর্তন যে চাইছে সেটাকে স্পষ্ট করে লাউড অ্যান্ড ক্লিয়ার বলতে হবে। তাহলে একটা ভায়াবল অল্টারনেটিভ হবে তৃণমূলের বিরুদ্ধে। এই রেনবো কোয়ালিশন হচ্ছে এখন সময়ের দাবি। তাহলেই
এই পাপের আধার থেকে বঙ্গবাসী মুক্তি পেতে পারে।